নমস্কার। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ কারিকুলাম ডেভেলপমেন্ট, হাইলাইটস অফ এনসিএফটি 2009 স্টেজ স্পেসিফিক অ্যান্ড সাবজেক্ট স্পেসিফিক অবজেক্টিভস অফ কারিকুলাম। অর্থাৎ পাঠ্যক্রম বিকাশের নীতি এনসিএফটি 2009-এর মূল কথা, স্তর ভিত্তিক এবং বিষয়ভিত্তিক লক্ষ্যসমূহ। এর উপরে যতটা সম্ভব আজকে আপনাদের কাছে আমি উপস্থাপন করার চেষ্টা করব। আর আমরা যে সূত্র ধরে এটা এগোবো সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। সেখানে ছিল ডিজাইনিং কারিকুলাম, স্কুল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইভ্যালুয়েশন। এটাকে যে আমরা 4টে ইউনিটে বিভাজন করেছিলাম। প্রথম ইউনিট ছিল প্রিন্সিপালস অফ সিলেক্টিং কারিকুলাম কন্টেন্ট। দ্বিতীয়টা আজকে আপনাদেরকে আমি অ্যানালিসিস করার চেষ্টা করছি, প্রিন্সিপালস অফ কারিকুলাম ডেভেলপমেন্ট, হাইলাইটস অফ এনসিএফটি 2009, স্টেজ স্পেসিফিক অ্যান্ড সাবজেক্ট স্পেসিফিক অবজেক্টিভস অফ কারিকুলাম। আমরা পরের স্লাইডটায় চলে এলাম। প্রিন্সিপালস অফ কারিকুলাম ডেভেলপমেন্ট অর্থাৎ পাঠ্যক্রম বিকাশের নীতিগুলি। আমরা এর আগে ভিডিওতে কতগুলো নীতির কথা পড়েছি। আগের দিনের অনুশীলনে আমরা দেখেছি সেখানে কতগুলো নীতি: সেলফ সাফিসিয়েন্সি, সিগনিফিক্যান্স, ভ্যালিডিটি, ইন্টারেস্ট, ইউটিলিটি, লার্নাবিলিটি অ্যান্ড ফেসিবিলিটি। আজকে আমরা পড়ব একটু অন্যরকমভাবে পাঠ্যক্রম বিকাশের নীতির মধ্যে কি কি থাকছে। সেগুলো হচ্ছে, এটাকে আমরা মূলত 5টা ফেজে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশান, দ্বিতীয়টা কারিকুলাম প্ল্যানিং, তৃতীয়টা পার্টিসিপেন্টস ইন দ্য কারিকুলাম ডেভেলপমেন্ট প্রসেস, চতুর্থ ভিউজ অফ কারিকুলাম ডেভেলপমেন্ট, পঞ্চমত হচ্ছে সাম প্রিন্সিপালস অফ কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যাট এ গ্ল্যান্স। অর্থাৎ প্রথমটা সহজেই ইন্ট্রোডাকশন, মানে ভূমিকা বোঝাই যাচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে পাঠ্যক্রম পরিকল্পনা, কারিকুলাম প্ল্যানিং। 3 নম্বর হচ্ছে পাঠ্যক্রম বিকাশ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেন তাদের কথা, পার্টিসিপেন্টস ইন কারিকুলাম ডেভেলপমেন্ট প্রসেস। চতুর্থটা হচ্ছে পাঠ্যক্রম বিকাশ, ভিউজ অফ কারিকুলাম ডেভেলপমেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ভিউগুলো আছে সেগুলো। আর পঞ্চমত হচ্ছে সাম প্রিন্সিপালস, অর্থাৎ কিছু এক নজরে কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়বস্তু, প্রিন্সিপালস অফ কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যাট এ গ্ল্যান্স। যে কোনো শিশুর শিক্ষা সযত্ন পরিকল্পনার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা আমরা সবাই জানি। শিক্ষাবিদরা তাই সিদ্ধান্তে এসেছিলেন যে পরিকল্পনাবিহীনভাবে কোনো শিক্ষা দান করা উচিত হবে না। কারণ পরিকল্পনাবিহীন যে কোনো বিষয় যেমন একটা বিবাদের সৃষ্টি করে, তেমনি পরিকল্পনাবিহীন শিক্ষা প্রক্রিয়া থেকেও কিন্তু সঠিক চেতনা জাগ্রত হয় না। সেই কারণে কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, পাঠ্যক্রম উন্নয়ন এবং বিকাশের ক্ষেত্রে একথা অত্যন্ত প্রযোজ্য বা গুরুত্বপূর্ণ। এবং আমরা সেই জন্য দেখেছি যে কোনো বিষয় করার আগে, সেটা কারিকুলামই হোক বা অন্য যে কোনো বিষয়বস্তুই হোক, মাস্টার প্ল্যান তৈরি করতে হয় প্রথমত, যাতে সেইটা সঠিকভাবে আমরা কার্যকরী করতে পারি। এই পরিকল্পনাটা কতটা কাজে লাগতে পারে তার একটা মাস্টার প্ল্যান যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা করা সম্ভব হয়ে ওঠে না। এবং যতক্ষণ না আমরা মাস্টার প্ল্যানটা তৈরি করছি, ততক্ষণ একটা গুড হিউম্যান বিহেভিয়ার কিন্তু আমরা তৈরি করার রূপরেখাও তৈরি করতে পারবো না। এর ফলে বিদ্যালয় এবং বিদ্যালয়গামী ছাত্রছাত্রী বা শিক্ষক সবাইয়ের ক্ষেত্রেই কতকগুলি টার্গেট বা লক্ষ্যকে আমাদের স্পর্শ করতে হয়। সেই জন্যে প্রিন্সিপালস অফ কারিকুলাম ডেভেলপমেন্টে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেমিং অফ কারিকুলাম, কারিকুলাম প্ল্যানিং। কারিকুলাম প্ল্যানিং বলতে বোঝায় সেই প্রক্রিয়া যেখানে
আমরা আগে থাকতে একটা প্ল্যান প্রোগ্রাম ঠিক করব যে আমরা কি করতে চাইছি, কোথায় যেতে চাইছি, আর কেনই বা যেতে চাইছি, আমাদের উদ্দেশ্যটাই বা কী। অর্থাৎ হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ। হোয়াট মানে হচ্ছে আমরা কি করতে চাইছি, হোয়াই মানে কেন করতে চাইছি, এবং হাউ কিভাবে সেটা করব। অর্থাৎ প্রথমে হচ্ছে যে পাঠ্যক্রম রচয়িতা যারা, তাদের মূল টার্গেট বা মূল গোল কি, হোয়াট কি, তারা কি পেতে চাইছেন, হোয়াট দে উইশ টু অ্যাচিভ, তারা কি অ্যাচিভ করতে চাইছেন। দ্বিতীয়টা হচ্ছে ডিজাইনিং বা মানে কিভাবে, এটা কিভাবে করা যাবে, হোয়াই কেন করা যাবে। আর 3 নম্বর হচ্ছে হাউ। হাউ মানে হচ্ছে কিভাবে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে যখন হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ এই 3টি বিষয় মাথায় হ্যামার করবে রচয়িতাদের, তখনই দেখবেন পরিকল্পনার ব্লু প্রিন্ট বা নীল নকশাটা কিন্তু সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। আমরা কি দিতে চাইছি, কেন দিতে চাইছি এবং কিভাবে দিতে চাইছি, এই বিষয়টা যখন আমাদের মাথায় কাজ করবে, তখন এলোমেলো বিশৃঙ্খল ভাবটা দূরীভূত হবে। এবং স্বাভাবিকভাবে পাঠ্যক্রম রচয়িতাদের মধ্যে যদি এলোমেলো ভাব না থাকে, তাহলে স্বাভাবিকভাবে ইমপ্লিমেন্টারদের কাছেও কিন্তু এই এলোমেলো ভাবটা থাকবে না। পাঠ্যক্রম রচনা করা অত্যন্ত দুরূহ ব্যাপার। সেই জন্য আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার তাদের পাঠ্যক্রম রচয়িতার যে গ্রুপ তৈরি করেন, সেখানে অনেক পণ্ডিত ব্যক্তিদের সান্নিধ্য বা সমাবেশ ঘটে। এবার পাঠ্যক্রম তো তৈরি করে দিয়ে দেওয়া হলো, কিন্তু এটা আরও বেশি কঠিন হয়ে পড়ে যারা এটাকে ইমপ্লিমেন্ট করেন, অর্থাৎ ইমপ্লিমেন্টারদের উপরে। এখানে ইমপ্লিমেন্টার হচ্ছেন শিক্ষকরা। তাহলে পাঠ্যক্রম রচয়িতারা শুধুমাত্র পাঠ্যক্রম রচনা করেই ক্ষান্ত হয়ে গেলেন, তাদের আর কোনো দায়িত্ব নেই তা নয়। এই দায়িত্বটা কিন্তু তারা প্যারালালি বর্তে দিলেন ইমপ্লিমেন্টারদের উপরে। এখানে ইমপ্লিমেন্টার বলতে টিচার, শিক্ষককুল পাঠ্যক্রমটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করবেন। তাহলে দেখুন, প্রথম হচ্ছে হোয়াট। হোয়াট মানে আমি কি টার্গেটে যাচ্ছি। এটা যেমন রচয়িতাদের কাছেও থাকে, তেমনি শিক্ষকদের কাছেও কিন্তু এই টার্গেটটা এসে পৌঁছয় যে আমি কি টার্গেটে যাচ্ছি, আমি কী জন্যে এটা পড়াবো। হোয়াই কেন পড়াবো, রচয়িতারা বলবেন কেন এটা দেব, আর শিক্ষক বলছেন কেন এটা পড়াবো। এরপরে যে হাউ, রচয়িতারা ভাবছেন যে কিভাবে এটা ছাত্রের কাছে পৌঁছবে, তার মিডিয়াম হচ্ছে শিক্ষক, আর শিক্ষকরা ভাবছেন যে কিভাবে ছাত্ররা তাদের জীবনে এটাকে অঙ্গীভূত করবে। তাহলে দেখুন, ইমপ্লিমেন্টার এবং যিনি তৈরি করছেন মেকার, কারিকুলাম যারা কনস্ট্রাকশন করছেন, তৈরি করছেন, তাদের উভয়ের ক্ষেত্রেই কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য কারিকুলাম প্ল্যানিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাটা না থাকলে কিন্তু আদর্শ মানব শিশু তৈরি করা খুব মুশকিল হয়ে যায়। সেই জন্যে কারিকুলাম প্ল্যানিং করতে গেলে কারিকুলামের ডিজাইনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্টিসিপেন্টস ইন কারিকুলাম ডেভেলপমেন্ট প্রসেস, অর্থাৎ পাঠ্যক্রম বিকাশ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেন। আমি এইমাত্রই বলেছিলাম, এই নির্মাণ বা বিকাশ প্রক্রিয়ায় দুপক্ষ অংশগ্রহণ করেন। একটা হচ্ছেন যারা রচনা করছেন তারা, আর একটা হচ্ছেন যারা প্রভাবিত করছেন, অর্থাৎ অ্যাডপ্টার বা ইমপ্লিমেন্টার। এখানে অ্যাডপ্টার বা ইমপ্লিমেন্টার হচ্ছেন কে, টিচার। তাহলে পাঠ্যক্রমের কাঠামো গঠন করে ছেড়ে দেওয়া হলো, কিন্তু এটাকে প্রণেতাদের কাজ, পাঠ্যক্রমকে তৈরি করে ছেড়ে দেওয়া। আর ইমপ্লিমেন্টার বা সেটাকে কিভাবে ট্রানজাকশান করা হবে, ছাত্রদের মধ্যে কিভাবে সেটাকে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণভাবে রিসোর্স পার্সনদের। অর্থাৎ এই রিসোর্স পার্সন হচ্ছেন শিক্ষক বা গ্রন্থাগার বা প্রকাশক বা যে কোনো ধরনের মিডিয়া। এই পাঠ্যক্রম বিকাশ প্রক্রিয়ার গভীরতা সবসময় আমরা দেখি যে এটা ডায়নামিক প্রসেসে হয়ে থাকে। অর্থাৎ ডায়নামিক প্রসেসে কেন হয়ে থাকে, কারণ আমরা দেখেছি, আমি বারবার এই কথাগুলো আগের অধ্যায়গুলোতেও বলে গেছি, যে যদি পাঠ্যক্রম সম্পর্কে আমরা ডায়নামিক না হই, যদি আমাদের কাছে বিষয়গুলোর গভীরতা আধুনিক জায়গায় ইমপ্লিমেন্ট না করতে পারে,
বা বিষয়বস্তুর তাৎপর্য আধুনিক জায়গায় যদি গ্রহণযোগ্যতা না পায়, তাহলে সেই বিষয়ের কিন্তু মূল্য থাকতে পারে না, সেই বিষয় কিন্তু অনেক অগ্রহণীয় বা পরিত্যাজ্য হয়ে যেতে পারে। সেই জন্য আমরা পাঠ্যক্রমের বিষয়বস্তুতে এই তিনটে বিষয়, হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ, এই তিনটে বিষয়কে কিন্তু মাথায় রেখে পাঠ্যক্রমকে প্রভাবিত করা বা পাঠ্যক্রমকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করব। এই স্লাইডটাতে দেখুন ভিউজ অফ কারিকুলাম ডেভেলপমেন্ট, পাঠ্যক্রমের যে উন্নয়ন ঘটানো হবে সেটা দৃষ্টিভঙ্গি, কোন দৃষ্টিভঙ্গিতে, হোয়াট টু বি অ্যাচিভড, সিলেক্টিং অবজেক্টিভ, ডেভেলপিং দেম ইন্টু ideals and activities, analyzing them into limits of working units, collecting methods of achievement। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছে। ভিউজ অফ কারিকুলাম ডেভেলপমেন্ট, দৃষ্টিভঙ্গি, আমরা যে পাঠ্যক্রম ডেভেলপমেন্ট করব তার ভিউজ বা দৃষ্টিভঙ্গি। হোয়াট টু বি অ্যাচিভড, অর্থাৎ আমরা কি পেতে চাই। পাঠ্যক্রম নির্মাণের এই 4-5টা ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াট টু বি অ্যাচিভড, আমরা কি পেতে চাই। তাহলে এর সিম্পলি উত্তর হচ্ছে, আমরা একটা আদর্শ গুণবোধ সম্পন্ন, মানবিকতা বোধ সম্পন্ন মানব শিশু পেতে চাই। সিলেক্টিং অবজেক্টিভ, অর্থাৎ এই আদর্শ গুণবোধ মানবিকতা বোধ সম্পন্ন মানব শিশু পেতে গেলে আমাকে আমার অবজেক্টিভ বা উদ্দেশ্য বা গোল সেগুলোকে প্রথমে সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট করতে হবে যে এগুলোকে কোনভাবে আমি কাজে লাগাবো বা কিভাবে আমরা এই অবজেক্টিভে পৌঁছাবো। ডেভেলপিং দেম ইনটু আইডিয়ালস অ্যান্ড অ্যাক্টিভিটিস, অর্থাৎ এইগুলোকে বিভিন্ন ধরনের আদর্শ এবং কাজে বিভাজিত করতে হবে। অর্থাৎ আমি যদি জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, সংশ্লেষণ, বিশ্লেষণ, মূল্যায়ন এই প্রত্যেকটা অবজেক্টিভকে পেতে চাই শিশুর মধ্যে, তাহলে আমাকে পাঠ্যক্রমকে বা কারিকুলামকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিভাজিত করতে হবে। হ্যাঁ, যেমন দক্ষতা, স্কিলের মধ্যে সংশ্লেষণ, বিশ্লেষণ, মূল্যায়ন এগুলো আছে। আবার প্রয়োগের ক্ষেত্রে রয়েছে ইমপ্লিমেন্টেশনের ক্ষমতা। তাহলে এই প্রায়োগিক ক্ষেত্রের জন্য মে নট বি আমাদেরকে গায়ে গতরে শিক্ষার কিছু ব্যবস্থা রাখতেই হতে পারে। সেই জন্য ডেভেলপিং দেম ইন্টু আইডিয়ালস অ্যান্ড অ্যাক্টিভিটিস, হ্যাঁ, অর্থাৎ আমাদেরকে বিভিন্ন আদর্শ, আইডিয়াল এবং অ্যাক্টিভিটিস বা কাজে সে পাঠ্যক্রমটাকে বিভাজিত করতে হবে। এই ছকটা অবশ্যই আমাদের ইমপ্লিমেন্টের আগে তৈরি করতে হবে। অ্যানালাইজিং দেম ইন্টু লিমিটস অফ ওয়ার্কিং লিমিটস, এরপরে আমাদেরকে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে ঠিক করতে হবে যে কোন পাঠ্যক্রমটা কতক্ষণ পড়ালে শিশুর কাছে তার গ্রহণযোগ্যতা তৈরি হবে, বা কোন পাঠ্যক্রমটা কতক্ষণ পড়ানো সম্ভব হলে শিশুর কাছে মোনোটোনাস বা গতানুগতিক একঘেয়ে লাগবে না। সেই পরিমাণ লিমিট ওয়ার্কিং ইউনিটস দিয়ে পাঠ্যক্রমটাকে বিভাজিত করতে হবে। আপনারা যারা 3rd সেমিস্টারে ফাইনাল টিচিং, প্র্যাকটিস টিচিং করেছেন বিদ্যালয়গুলোতে, তারা খুব ভালোভাবে এটা জানেন যে একটা লেসন ডিজাইনিং বা লেসন প্ল্যানিং করতে গেলে সেই লেসন প্ল্যানিংয়ের আগে প্রিভিয়াস ডেতে হোমওয়ার্ক করতে হয়, এবং হোমওয়ার্ক করতে গিয়ে কি করতে হয়, আমাদেরকে পেডাগজিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে বিষয়টাকে আত্মস্থীকরণ করতে হয়, নিজেদের মধ্যে তৈরি করে নিতে হয়। কারণ আমরা যতই সাবজেক্ট ওরিয়েন্টেড পণ্ডিত হয়ে যাই না কেন, আমাদের পাণ্ডিত্য কিন্তু কোথাও গিয়ে একটা আটকে যায়, তখনই আমাদেরকে হোমওয়ার্ক করতে হয়। এবার প্রত্যেকটা ক্লাসের লেসন ডিজাইনিং বা লেসন প্ল্যানিং করার আগে আমরা যদি হোমওয়ার্ক না করে ক্লাসে ডেলিভার করতে যাই লেসনটাকে, সেক্ষেত্রে ভুলভাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে আমাদেরকে কি করতে হয়, অ্যানালাইজিং দেম ইনটু লিমিটস অফ ওয়ার্কিং ইউনিটস, আমরা পাঠ্যক্রমটাকে বিভিন্নভাবে বিভাজিত করে নিই, কোন অংশটা কতটা পড়াবো, এই যে বিভাজনটা, এটাকে বলা হয় এডুকেশনাল এলিমেন্টস। তাহলে প্রথমে ইউনিট, তারপর সাব ইউনিট, তারপর টুডেজ লেসনটাকে এডুকেশনাল এলিমেন্ট বা শিক্ষণ মৌলতে বিভাজিত করে নেওয়া।
এইটা আমরা পাঠ্যক্রম যখন ইমপ্লিমেন্ট করব বা ডেভেলপ করব, ডেভেলপারদের কাছেও এই বিষয়টা মাথায় থাকে যে কোন অংশটা কতটা পড়ালে ছাত্রের কাছে তার গ্রহণযোগ্যতা থাকবে, আর কোন অংশটা কতটা পড়ালে তার কাছে এটাকে মোনোটোনাস বা একঘেয়ে লাগবে না। এই বিষয়টা যেমন ডেভেলপারদের কাছেও কাজ করবে, তেমনি যারা অ্যাডপ্টার বা ইমপ্লিমেন্টার বা রিসোর্স পারসন তাদের কাছেও এই বিষয়টা কাজ করবে। সেই জন্য বলে যে অ্যানালাইজিং দেম ইন্টু লিমিটস অফ ওয়ার্কিং ইউনিটস, তারপরে যে কালেক্টিং মেথডস অফ অ্যাচিভমেন্ট, অর্থাৎ কোন বিষয়ে আমরা আমাদের লক্ষ্যে বা পৌঁছতে পারবো বা অ্যাচিভ করতে পারবো, সেই অ্যাচিভ করার জায়গাটা কোন মেথডে পড়ালে। আমরা জানি শিক্ষাক্ষেত্রে অনেক রকমের মেথড আছে এবং অনেক রকমের মডেলও আছে। তা সেই মেথডগুলো কি, সেই মেথডগুলো আমরা প্রত্যেকেই একটু অল্প বিস্তর জানি। আমি পরে আবার আপনাদের পরের স্লাইডগুলোতে দেখাবো, পরের ক্লাসগুলোতে একটু একটু করে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই মেথডগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করব বা ডেভেলপাররা চিন্তাভাবনা করবেন যে কোন মেথডে এটা পড়ালে ছাত্রদের কাছে ভালোভাবে পৌঁছানো যাবে। সেই জন্য কালেক্টিং মেথডস অফ অ্যাচিভমেন্ট, আমাকে সেই মেথডটাকে, পদ্ধতিটাকে সংগ্রহ করতে হবে, সম্পাদন পদ্ধতিটাকে। এর কারণ এই বিষয়টা পুরো বিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এর পরের স্লাইডে দেখুন প্রিন্সিপালস অফ কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ কতকগুলো যে পাঠ্যক্রম বিকাশের নীতি, সেটা এক নজরে আমরা যদি দেখি, দেখব অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য লার্নার অ্যান্ড দ্য সোসাইটি, এইমস, গোলস, অবজেক্টিভস, সিলেকশন অফ কন্টেন্ট, কারিকুলাম ট্রানজাকশান, ইভ্যালুয়েশন অ্যান্ড ফিডব্যাক। অর্থাৎ অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য লার্নার অ্যান্ড দ্য সোসাইটি, অর্থাৎ শিক্ষার্থী ও সমাজ গঠন সম্পর্কে ধারণা। অ্যাজাম্পশন অনুমান, অ্যাবাউট দ্য লার্নার অ্যান্ড দ্য সোসাইটি। তাহলে কারিকুলাম যখনই আমরা প্রয়োগ করতে যাব, আমাদেরকে প্রাথমিকভাবে একটা অনুমান করতে হবে যে শিশু কোন সোসাইটি থেকে বিলংস করছে এবং কোন সোসাইটি থেকে সে আসছে, তার ফলে তার চাহিদা কেমন, তার সামর্থ্য কেমন, তার আগ্রহ প্রেরণা কতখানি। অর্থাৎ শিক্ষার্থী যে সমাজে বাস করে সেই সমাজ শিক্ষার্থীর কাছে কী পেতে চায়, এটা কিন্তু আমাদের কাছে খুব বিবেচনাযোগ্য একটা বিষয়। কার্যকরী পাঠ্যক্রম প্রণয়নে ব্যক্তি এবং সমাজ অন্তর্ভুক্তিকরণ বিদ্যালয়ের লক্ষ্য। ব্যক্তি এবং সমাজ উভয়কেই বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করবে এবং এর অংশীদারগণের প্রয়োজনীয়তা কতটা, সেটাও বিদ্যালয়কে অবজার্ভ করতে হবে। মনে করুন আমি এমন একটা পাঠ্যক্রম তৈরি করে বাজারে দিলাম, সিলেবাস প্রণেতা বা কারিকুলাম প্রণেতা হয়েছি বলে, যে কারিকুলামটার গ্রহণযোগ্যতা ফার্স্ট জেনারেশন লার্নারের কাছে কিছু নেই, আছে খুব হাই আইকিউ সম্পন্ন, উচ্চ বুদ্ধি সম্পন্ন বা মেধা সম্পন্ন শিশুদের কাছে। তাহলে সেই পাঠ্যক্রম যদি একটা প্রান্তিক শিশুর কাছে পৌঁছায়, তার কাছে তার গ্রহণযোগ্যতা থাকবে না। তাহলে পাঠ্যক্রম প্রণেতা হিসেবে আমার যেমন দায়িত্ব থাকবে যে শিশু কোন সোসাইটি থেকে উঠে আসছে, তার আগ্রহ চাহিদা কেমন, সেটাকে মাথায় রেখে পাঠ্যক্রম প্রণয়ন করা। আবার ঠিক একইভাবে যিনি ইমপ্লিমেন্ট করবেন তার কাছেও বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব পাবে যে শিশু কোন জায়গা থেকে উঠে আসছে, ফলে তার কী ধরনের চাহিদা এতে ফুলফিল হবে। দ্বিতীয় হচ্ছে এইমস, গোলস অ্যান্ড অবজেক্টিভস, লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা কি পেতে চাই, কেন পেতে চাই এবং কিভাবে পেতে চাই। ওই যে আগে আপনাদের বলেছিলাম যে আমরা বিষয়বস্তু নির্বাচন করতে গিয়ে যেমন স্কুলের শিক্ষক হিসেবে বা রিসোর্স পারসন হিসেবে ভাববো যে এই বিষয়টা ছাত্রদেরকে কেন পড়াবো, এখানে তো এটার কোনো ইমপ্লিমেন্টেশনের জায়গা নেই। আমি মনে করুন ফার্স্ট জেনারেশন লার্নার একটা বিদ্যালয়ে শিক্ষকতা করছি, যেখানে দিনান্তে ছেলে মেয়েদের নুনান্তে পান্তা ফুরোয়, তারা শুধু কোনো রকমে পেট ভর্তি খাবার জন্যে মিড ডে মিলের লোভে বিদ্যালয়ে আসে। তাহলে তাদের কাছে চাঁদে পাড়ি জমানোর গল্পটা কিন্তু অত্যন্ত বিস্মৃতির বা অবাক বিষয় হয়েই দাঁড়াবে। এটার কোনো ইমপ্লিমেন্টেশন করা যাবে না।
আবার এই বিষয়টাই যদি একটা উন্নত মেধা সম্পন্ন থার্ড জেনারেশন স্কুলের ছাত্রদের কাছে পড়ায়, সেখানে কি হবে, তাদের কাছে কিন্তু আগ্রহ জন্মাবে যে কীভাবে চাঁদে যাওয়া যায়, সেই পড়াশোনাটা আমায় করতে হবে। অথচ একই সিলেবাস একটা প্রান্তিক মানুষের শিশুকে পড়াচ্ছি, প্রান্তিক জায়গার শিশুকে, আবার একটা অত্যন্ত উন্নত মেধা এবং হাই সোসাইটি শিশুকে পড়াচ্ছি। তো এমন ধরনের সিলেবাস কিন্তু দেয়া যাবে না, যাতে আমার এইমস, গোলস অ্যান্ড অবজেক্টিভস ফুলফিল না হয়। তাহলে আমাকে সিলেবাস দিতে গেলে এমন একটা অ্যাভারেজ সিলেবাস দিতে হবে যেটার গ্রহণযোগ্যতা সব জায়গায় আছে। আবার ইমপ্লিমেন্টার হিসেবে বা রিসোর্স পার্সন হিসেবে আমাকে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। নেক্সট হচ্ছে সিলেকশান অফ কন্টেন্ট, অর্থাৎ বিষয়বস্তুর নির্বাচন। পাঠ্যক্রমের লক্ষ্য পূরণের জন্যে বিষয় নির্বাচন করা খুব জরুরি। আমি কোন বিষয়টা পড়ালে ছাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে, যেটা আমি আগে বললাম, সে একই কথা এখানেও বলি। এই বিষয় নির্বাচনটা কিন্তু অত্যন্ত জরুরি অ্যাডপ্টার এবং ইমপ্লিমেন্টার প্রত্যেকের কাছেই। কারিকুলাম ট্রানজাকশান মানে কোন পদ্ধতিতে, অর্থাৎ কোন পদ্ধতি বা কোন কি বলে টেকনিক বা কোন মেথড ইউজ করলে সহজেই ছাত্রের কাছে আমি বিষয়টাকে নিয়ে যেতে পারবো, সেটা মাথায় রাখতে হবে। ইভ্যালুয়েশন অ্যান্ড ফিডব্যাক, অর্থাৎ মূল্যায়ন এবং ফিডব্যাক মানে কি বলবো, উত্তর বা প্রতিসংকেত এটাকে বলা যেতে পারে। অর্থাৎ আমি এমন একটা বিষয় পড়ালাম যে বিষয়টা ছাত্রের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হলো, কিন্তু দেখা গেল সে গল্পের মতো শুনেছে, তার কাছ থেকে কোনো ফিডব্যাকই পেলাম না। অর্থাৎ বিষয়টা তার ভালো লেগেছে ঠিকই, কিন্তু তার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি, তাই সে উত্তর দিতে পারলো না। কিন্তু বিষয়টাকে যখন আমি উপস্থাপন করব, আমি অ্যাডপ্টার হিসেবে বা ডেভেলপার হিসেবে পাঠ্যক্রমের আমার দায়িত্ব থাকবে বিষয়ের গুরুগম্ভীরতাকে সরিয়ে রেখে অত্যন্ত সহজ সরল ভঙ্গিতে বিষয়টাকে ছাত্রের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে যেন পাঠ্যক্রমটা তৈরি থাকে। আবার ইমপ্লিমেন্টার হিসেবে বা রিসোর্স পার্সন হিসেবে আমার দায়িত্ব থাকবে যে আমি যেন সেই বিষয়টা সুন্দর করে পড়াতে পারি। এই বিষয়গুলো একই সঙ্গে ইমপ্লিমেন্টার এবং ডেভেলপার দুজনের উপরেই নির্ভর করে। আজকে আমি এই অবধি পড়ালাম, এর পরের দিন অন্য স্লাইডগুলোয় যাব। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করা হলো স্টেপস, ভিউজ আর ভিউজ, স্টেপস এবং প্রিন্সিপাল অ্যাট এ গ্ল্যান্স। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে আমরা যে অ্যাডপ্টার বা ডেভেলপার যেই হই না কেন, শিশু মনস্তত্ত্বকে আমাদের গভীরভাবে নিরীক্ষণ করতে হবে এবং আমাদেরকে ভীষণভাবে তার উপরে জোর দিয়ে কার্যকরী পদক্ষেপ নিয়ে কারিকুলাম ডেভেলপ করতে হবে। ঠিক আছে, নমস্কার, আজকে এই অবধি থাক, সবাই ভালো থাকবেন।